ভারতবর্ষের মাটিতে যে সমস্ত শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ রাজারা জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজন সম্পর্কে আমরা আলোচনা করব। তিনি পরাক্রমশালী বীর শ্রেষ্ঠ রাজা তো ছিলেন, সাথে নিজে শৈব হওয়া সত্ত্বেও সর্বধর্ম সহিষ্ণু ছিলেন। তার পাশাপাশি তিনি যেমন কলা কুশলীতে গুণবান ছিলেন এবং তার যে হাতের লেখা হ্যান্ডরাইটিং এবং আর্ট অ্যান্ড কালচারের প্রতি তার যে একটি ভালোবাসা প্রেম, সেগুলো সম্পর্কে আজ জানবো। হর্ষবর্ধন, যিনি হচ্ছেন ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজাদের মধ্যে প্রথম সারিতে আসেন, তার সম্পর্কে ছোটবেলা থেকে জানি এবং যেগুলো জানি না এগুলো এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা জেনে নেব। তো চলো প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আমি রঞ্জিত বর্মন, তোমরা দেখছো অথর্ব। চলো তাহলে স্টার্ট করি। এডুকেশন, ফরেস্ট, ওয়েট এন্ড মেজার। প্রিভিয়াস ইয়ার সিজিএল এর যত জিকের ক্লাস নিম্ন আদালত কোনো রায় যদি অধিকারের বাইরে যুগ শ্রেষ্ঠ এই রাজা হর্ষবর্ধনের জন্ম হয়েছিল 590 খ্রিস্টাব্দে। 590 খ্রিস্টাব্দে এবং তিনি পুষ্যভূতি ডাইনেস্টি বা পুষ্যভূতি বংশের কিংডমের রাজকুমার ছিলেন। তাদের ক্যাপিটাল ছিল বা রাজধানী ছিল থানেশ্বর, যেটি বর্তমানে মডার্ন ডেতে হরিয়ানার অন্তর্গত, হরিয়ানাতে পড়ে। তার পিতার নাম ছিল প্রভাকর বর্ধন। প্রভাকর বর্ধনের মায়ের নাম ছিল যশোমতী। যশোমতী ছিল তার মায়ের নাম। এই হর্ষবর্ধন পরবর্তীকালে মাত্র 16 বছর বয়সে 606 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন এবং সিংহাসনে বসে তিনি একটি নতুন এরা বা যুগ শুরু করেছিলেন, নব এরা। সে নাম দিয়েছিলেন হর্ষাব্দ। হর্ষাব্দ নামে একটি নতুন যুগ শুরু করেছিলেন বা এরা শুরু করেছিলেন 606 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণের পর। সেম টু সেম 78 খ্রিস্টাব্দে যখন কুষাণ বংশীয় রাজা সম্রাট কনিষ্ক যখন সিংহাসনে বসেছিলেন, সেই ডেটটিকে স্মরণীয় করে রাখার জন্য শাকা এরা বা শকাব্দ চালু করেছিলেন। একই রকম হর্ষাব্দ চালু করা হয়েছিল। মনে রাখবে, আমাদের যে ন্যাশনাল ক্যালেন্ডার সেটা কিন্তু শাকা এরা হিসেবেই কিন্তু চলে। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট পড়ি। এবার প্রভাকর বর্ধনের জ্যেষ্ঠ পুত্রের নাম রাজ্যবর্ধন এবং কনিষ্ঠ পুত্রের নাম হর্ষবর্ধন এবং তার একমাত্র কন্যার নাম রাজ্যশ্রী। তো এখান থেকেই রাজ্যশ্রীকে কেন্দ্র করে, মানে বোন রাজ্যশ্রীকে কেন্দ্র করেই হর্ষবর্ধনের আগামী যে রাজতন্ত্র তার সূচনা হয়েছিল। এটি কিভাবে সেটি আগের স্লাইডে জানবো। চলো এই ম্যাপটা ভালো করে দেখতে হবে, তার কারণ এই ম্যাপটার মাধ্যমে সেই সময়ে সমসাময়িক রাজ দরবার এবং রাজ সাম্রাজ্যগুলো আমরা বুঝতে পারবো। এই সময় ভারতবর্ষের আর অন্যত্র কোথায় কোন রাজা রাজবংশ রাজত্ব করছিল। তার কারণ আগের যে গল্পগুলো আমি বলবো সেগুলো কিন্তু বুঝতে এবং আমাদের ভালো মতো যে আয়ত্ত করতে ইজি হবে, সহজ হবে। যেমন এটা হরিয়ানা এবং উত্তরপ্রদেশের অঞ্চল। এটা থানেশ্বর, যার ক্যাপিটাল থানেশ্বর। ঠিক আছে, এটি থানেশ্বর, মডার্ন হরিয়ানাতে পড়ে। এইখানে পুষ্যবতীরা বা হর্ষবর্ধন, প্রভাকর বর্ধন এরা রুল করত। তার পশ্চিমে সমসাময়িক পশ্চিম দিকে গুজরাটে একটি রাজবংশ ছিল, নাম মৈত্রক। পরীক্ষায় আসবে মৈত্রকদের ক্যাপিটাল, উত্তর বলবে বলভী, মৈত্রকদের ক্যাপিটাল। ঠিক আছে, এবং সেই একই সময়ে ভারতবর্ষের পূর্ব দিকে বঙ্গদেশে একজন পরাক্রমশালী রাজা ছিলেন, তার নাম গৌড়ীয় রাজা, মানে গৌড়, বাংলার গৌড়ের রাজা, নাম শশাঙ্ক। শশাঙ্ক তিনি রুল করতেন বাংলায় গৌড়ে এবং তার ক্যাপিটাল ছিল কর্ণ সুবর্ণ। এবং আরো পূর্ব দিকে চলে যাই, যেটা বর্তমানে আসাম। আসামের সেই সময়কার প্রাচীন নাম ছিল কামরূপ। কামরূপের রাজা ছিলেন একজন ভাস্কর বর্মন। কামরূপের রাজার নাম ভাস্কর বর্মন, না আমার কেউ হয় না, ভাস্কর বর্মন সেই সময়কার রাজা ছিলেন। এবং দক্ষিণে যদি আসতে চাই, দুটো বড় বড় রাজশক্তি রুল করছে। আমরা মহারাষ্ট্র, কর্ণাটক, বিশাল বড় এরিয়া নিয়ে যে অঞ্চলটা ছিল সেটা চালুক্যদের কিংডম ছিল এবং যার চালুক্যদের রাজধানী ছিল বাদামি। এটা পরীক্ষায় এসে চালুক্যের রাজধানী কি বাদামি বলবো। ঠিক আছে, চালুক্যদের থেকে আরো যদি সাউথে চলে আসে, তামিলনাড়ু কেরালার অঞ্চলটুকুনি সেটা পল্লবদের কিংডম ছিল। পল্লব কিংডম, যাদের ক্যাপিটাল ছিল কাঞ্চিপুরম। কাঞ্চিপুরম শাড়ির জন্য খুব বিখ্যাত। ঠিক আছে, মনে রাখবে। তো পল্লবদের কিংডম ছিল কাঞ্চিপুরম। তো যেহেতু প্রাচীন ভারতে কি হতো, যেই সমস্ত রাজবংশের সীমানা পরস্পর স্পর্শ করেছে তাদের মধ্যে ক্রমাগত কালক্রমে বংশানুক্রমে কি হতো, যুদ্ধ লেগেই থাকতো। যাই হোক, আমরা টপিকে আসি। এবার দেখো, মৌখরী এবং পশুপতিরা পাশাপাশি রাজ্য ছিল। সেই কারণে প্রভাকর বর্ধন তার কন্যা রাজ্যশ্রীকে মৌখরীদের রাজকুমার গ্রহবর্মার সাথে বিবাহ দেন। সেই কারণে তারা একে অপরের আত্মীয়তায় পরিপূর্ণ হয়। এবং প্রভাকর বর্ধনের সাডেনলি ডেথ হওয়ার পরবর্তীতে পশুভূতিদের সিংহাসনে বসেছিলেন রাজ্যবর্ধন। রাজ্যবর্ধন ছিল প্রভাকর বর্ধনের জ্যেষ্ঠ পুত্র।
তার মানে কি দাঁড়ালো, পোষ্যভূতিদের সিংহাসনে রয়েছে হচ্ছে প্রভাকর বর্ধন এবং হচ্ছে রাজ্যশ্রী, এবং রাজ্যশ্রীর যে হাজবেন্ড নাম হচ্ছে তোমার গ্রহ বর্মা, গ্রহ বর্মা হচ্ছে কনৌজের সিংহাসনে রয়েছে। এমতো অবস্থাতে কনৌজ ছিল এমন একটি ইম্পর্টেন্ট ট্রেডিং পয়েন্ট গঙ্গা নদীর তীরে। তো কনৌজকে দখল করা ছিল বাংলার শাসক শশাঙ্কের একটি স্বপ্ন। এই স্বপ্ন পূরণ করবার জন্য তিনি এই স্বপ্ন পূরণ করবার জন্য তিনি মালব কিং, মালব রাজার নাম হচ্ছে দেবগুপ্ত এবং হচ্ছে শশাঙ্ক মিলিত বাহিনী আক্রমণ চালায় কনৌজের উপরে। এইটাই এই স্লাইডে গিয়ে পরবর্তীকালে দেখবো, এই স্লাইডের মাধ্যমে বাকি ঘটনাটা ভালো করে বুঝতে পারবো। যেমন দেখো কি হয়েছে, কি হয় না, দেবগুপ্ত এবং শশাঙ্ক দুজনে মিলিত হয়ে কনৌজকে আক্রমণ করা হয়, কনৌজকে আক্রমণ করে এবং হচ্ছে কনৌজে গ্রহ বর্মার মৃত্যু হয় কার হাতে, না দেবগুপ্তের হাতে। দেবগুপ্ত গ্রহ বর্মাকে হত্যা করে দেয় এবং তার যে গ্রহ বর্মার যে পত্নী নাম হচ্ছে রাজ্যশ্রী, তাকে বন্দী করা হয়। এবং রাজ্যশ্রী হচ্ছে রাজ্যবর্ধন মানে প্রভাকর বর্ধনের কন্যা এবং হচ্ছে রাজ্যবর্ধনের বোন। তাই রাজ্যবর্ধন ওইখান থেকে সেনাবাহিনী নিয়ে এসে বোনকে উদ্ধার করবার জন্য কনৌজ যাত্রা করে। কনৌজ যাত্রা করার সময় রাজ্যবর্ধন যদি কনৌজ আসে, কনৌজ এসে যে মিলিত বাহিনী ছিল শশাঙ্ক এবং দেবগুপ্ত, সেখানে লড়াই হয়, ঘোরতর লড়াই হয়। আর এই লড়াইয়ের মধ্যে রাজ্যবর্ধন কি করে, মালবা কিংদের পরাস্ত করে এবং দেবগুপ্তকে সম্পূর্ণভাবে পরাস্ত করে তাকে হত্যা করে। দেবগুপ্তের হত্যা হয়ে যায়, দেবগুপ্ত মারা যায় এবং পরবর্তীকালে রাজ্যবর্ধনের সাথে মোকাবিলা হয় কার সাথে, শশাঙ্কের সাথে। কিন্তু এখানে শশাঙ্ক জিতে যায়, রাজ্যবর্ধনের মৃত্যু হয়। তাই শশাঙ্ক যখন রাজ্যবর্ধনকে হত্যা করে দেয়, তাহলে এখনো কিন্তু রাজ্যশ্রীকে উদ্ধার করা যায়নি। এইবার আসে সিনে হিরো, দা ওয়ান এন্ড অনলি হর্ষবর্ধন। তিনি তৎক্ষণাৎ, মাত্র 16 বছর বয়স ছিল তার, মাত্র 16 বছর বয়সে তিনি সিংহাসনে বসে তিনি সেনাবাহিনী নিয়ে থানেশ্বর থেকে যাত্রা করেন কনৌজের উদ্দেশ্যে। এবং কনৌজের উদ্দেশ্যে যাত্রা করে তিনি শশাঙ্কের বাহিনীকে পরাস্ত করে সম্পূর্ণ কনৌজকে দখল করে নেয়। সম্পূর্ণ কনৌজকে দখল করার পর রাজ্যশ্রীকে উদ্ধার করে এবং হচ্ছে তিনি একজন যোগ্য ভাইয়ের একটি দায়িত্ব পূর্ণ করেন। এরপর তিনি 606 খ্রিস্টাব্দে, এই সময়টি ছিল 606 খ্রিস্টাব্দে, তখন তিনি সিংহাসনে বসেন এবং তিনি সিংহাসনে বসে হর্ষাব্দ চালু করেছিলেন। হর্ষবর্ধন সিংহাসনে বসার পর তিনি রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন এবং রাজ্য বিস্তার খুব যথাযথভাবেই তিনি হচ্ছে তার পরাক্রমতার সাথে রাজ্য বিস্তার করতে শুরু করেন। এবং শশাঙ্কের মৃত্যুর পর তিনি রাজ্য বিস্তার করতে করতে সমগ্র বেঙ্গল এবং হচ্ছে ওড়িশার কিছুটা অংশ কিন্তু দখল করে নেয়। এই যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে হর্ষবর্ধনের পরবর্তীকালের সাম্রাজ্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি মডার্ন ডেতে উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড, বেঙ্গল এবং ওড়িশার কিছু অংশ হর্ষবর্ধনের অংশ ছিল। তিনি পূর্ব দিকে যেমন রাজ্য বিস্তার করেছিলেন, একই রকম ভাবে দক্ষিণেও তিনি রাজ্য বিস্তার করতে গিয়েছিলেন। এবং নর্মদা নদীর তীরে তার সাথে সাক্ষাৎ হয় হচ্ছে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী, আর একজন পরাক্রমশালী রাজা ভারতবর্ষের প্রাচীন ভারতে। তখন চালুক্য এবং হচ্ছে পুষ্যভূতিদের সাথে যে ঘোরতর সংগ্রাম হয়েছিল, এইটি হচ্ছে নর্মদা নদীর তীরে সংগ্রামিত হয়েছিল। নর্মদার তীরে যখন নাকি এই দুজনের সংঘর্ষ হয়, তখন আনফরচুনেটলি হর্ষবর্ধন চালুক্যের কাছে হেরে যায়। কিন্তু দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনের বীরত্বে প্রচুর পরিমাণে খুশি হয়ে গিয়ে তাকে একটি উপাধি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাদের সীমানা হবে নর্মদা নদী, উত্তরে হচ্ছে হর্ষবর্ধন, দক্ষিণে হচ্ছে দ্বিতীয় পুলকেশী। তাই খুশি হয়ে তিনি বলেছিলেন, উত্তর ভারতের সকল প্রভু, মানে উত্তর ভারতের প্রভু বা উপাধিটা দিয়েছিলেন হচ্ছে সকল উত্তর পথনাথ, উত্তর ভারতের প্রভু। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে হর্ষবর্ধনের লিপি সেই সময়কার, এটা দেখতেই পাচ্ছ হর্ষবর্ধনের লিপি। এবং এই যে ছবিটা ডান দিকে রয়েছে, এই ছবিটা হচ্ছে 20 দশকে আঁকা একটি পেন্টিং, 20 দশকে আঁকা একটি ছবি হচ্ছে এই হর্ষবর্ধনের প্রতিকৃতি বলতে পারো। এই সময়, ওই সময় হর্ষবর্ধনের রাজসভাতে কিরকম হতো, সে কিভাবে বেরোতো হাতি নিয়ে, তো এরকম একটি ছবি আঁকার চেষ্টা করা হয়েছিল। চীন দেশ থেকে একজন ট্রাভেলার হিউয়েনসাং ভারতবর্ষে এসেছিলেন। মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসে হিউয়েনসাং কার রাজসভাতে ভারতবর্ষে আসে। তো হর্ষবর্ধনের সময় কিভাবে মনে রাখবে, হর্ষবর্ধন হিউয়েনসাং, এভাবে মনে রাখবে। আর একজন চীন থেকে ভারতবর্ষে এসেছিল, নাম হচ্ছে ফাহিয়েন। তিনি কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিল, গুপ্তরাজ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। তো দুটো নিয়ে খুব কনফিউশন হয়, আর পরীক্ষায় অপশন দুটোই থাকবে। ঠিক আছে,
রাজা চাইলেও দুজনের নাম থাকবে, আর ট্রাভেলারের নাম চাইলেও দুজনের নামই একসাথে অপশনের মধ্যে থাকবে। ঠিক আছে, তো এই হিউয়েনসাং যখন ভারতবর্ষে আসে বৌদ্ধিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তিনি আসেন। নালন্দা এসেছিলেন তিনি পড়াশোনা করবার জন্য, এবং নালন্দা যেহেতু সেই সময়ে তোমার বিহারে পড়তো, এবং বিহার হচ্ছে হর্ষবর্ধনের রিজিয়নের মধ্যে পড়ে, আমি তোমাদের ম্যাপ দেখেছি একটু আগে। তো সেই কারণে হর্ষবর্ধনের রাজসভাতে তিনি দীর্ঘ সময় থাকেন, এবং হর্ষবর্ধন তার অনারে, তাকে সম্মান জানানোর জন্য কনৌজে মানে তার রাজধানীতে একটি গ্র্যান্ড অ্যাসেম্বলির আয়োজন করেন বা মহাসভার আয়োজন করেন। এই মহাসভাতে তিনি 23 দিন টানা 23 দিন হয়েছিল গ্র্যান্ড অ্যাসেম্বলি, এবং হচ্ছে হিউয়েনসাং এর এতে সময়টা ছিল 643 খ্রিস্টাব্দ, 643 খ্রিস্টাব্দ সিইতে। ঠিক আছে, এইখানে তিনি একটি চ্যারিটেবল অনুষ্ঠান করতেন, এবং হচ্ছে দান দান ধ্যান করতেন প্রচুর পরিমাণে। আহ, আহ, তার যে সাম্রাজ্যের মধ্যে যে সমস্ত মানুষজন ছিল, তার যে জনগণ ছিল, তাদেরকে দান ধ্যান করতেন। এবং হচ্ছে এখানে এই অ্যাসেম্বলিতে 20 জন, আশেপাশে যে ট্রিবিউটারি তার যে নিজস্ব যে 20 জন রাজা ছিল, তাদেরকে এখানে আমন্ত্রণ করা হয়েছিল, এবং 3000 মহাযান এবং হীনযান বুদ্ধিস্ট মঙ্ক এখানে আহ্বায়িত হয়েছিল, এবং হচ্ছে 3000 জৈন এবং 3000 ব্রাহ্মণকে তিনি এখানে আহ্বান করেছিলেন এই গ্র্যান্ড অ্যাসেম্বলির মধ্যে, এবং 1000 জন স্কলারকেও তিনি কিন্তু আহ্বান করেছিলেন এই অ্যাসেম্বলিতে। আর্ট অ্যান্ড লার্নিং এর প্রতি হর্ষবর্ধন প্রচুর পরিমাণে উৎসাহিত ছিলেন, এবং তিনি তার রাজসভাতে প্রচুর শিল্পীদের তিনি স্থান দিয়েছিলেন, এবং তাদের উৎসাহিত করতেন প্রচুর পরিমাণে শিল্প সৃষ্টি করবার জন্য। তিনি নিজেও 3টে বইয়ের রচনা করেছেন, 3খানা বই তিনি রচনা করেছিলেন, নাগানন্দা, প্রিয়দর্শিকা এবং হচ্ছে রত্নাবলী নামক। পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু, ঠিক আছে, 4টে অপশন দেবে, বলবে কোনটা তিনি লেখেননি। প্রিয়দর্শিকা, রত্নাবলী এবং হচ্ছে নাগানন্দা সংস্কৃতে রচিত হয়েছিল। তার হ্যান্ডরাইটিং এত সুন্দর ছিল, তিনি হচ্ছে ক্যালিওগ্রাফার বা ক্যালিওগ্রাফিস্ট হিসেবেও পরিচিত ছিলেন, এবং তিনি বাঁশি বাজাতে পারতেন, ফ্লুট বাজাতে পারতেন। তো হর্ষবর্ধন ফ্লুট বাজাতে পারতেন। আচ্ছা, কোন এনশিয়েন্ট রাজা বীণা বাজাতে পারতেন? যদি জানো তাহলে অবশ্যই বলো। আমি ক্লু দিচ্ছি, গুপ্ত বংশের একজন রাজা বীণা বাজাতে পারতেন। তার রাজসভায় যে কবি ছিল, সভাকবি, তার নাম হচ্ছে বাণভট্ট, এবং হচ্ছে এই যে বাণভট্টের ছবি, বাণভট্ট হচ্ছে হর্ষচরিত লিখেছিলেন। হর্ষচরিত বোঝাই যাচ্ছে যে তার রাজা মানে হর্ষবর্ধনের এখানে যে জীবন কাহিনী তিনি লিখেছিলেন। এবং তার আরেকটি বই রয়েছে, যেটা হচ্ছে পার্বতী পরিণয় এবং কাদম্বরী। এই 3টে বই হচ্ছে বাণভট্টের লেখা। তো পরীক্ষায় বহুবার কোশ্চেন আসে, রিপিটেড কোশ্চেন আসবে যে বাণভট্ট কার সভা করেছিল এবং তার বই কি। ওকে, আর যে হিউয়েনসাংয়ের কথা বললাম, হিউয়েনসাং তার সভাতেই ভারতবর্ষে এসেছিলেন 643 খ্রিস্টাব্দে কনৌজে। তার জন্য হচ্ছে গ্র্যান্ড অ্যাসেম্বলি আয়োজন করা হয়েছিল। এটা হচ্ছে হিউয়েনসাংয়ের ছবি। হিউয়েনসাংয়ের ছবি হচ্ছে এটা। হিউয়েনসাং ভারতবর্ষে এসেছিলেন হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে, এবং হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবার জন্য। ঠিক আছে, আর যেহেতু হচ্ছে চালুক্যরা দ্বিতীয় পুলকেশী, তারপর হচ্ছে পল্লবরা এবং হচ্ছে শশাঙ্ক, এরা একই সমসাময়িক, তাই তিনি কিন্তু দক্ষিণ ভারতও ভিজিট করেছিলেন, এবং চালুক্য কিং বাতাপিও ভিজিট করেছিলেন। ঠিক আছে, মনে থাকে যেন। আচ্ছা, তিনি হর্ষবর্ধন এত দূরদর্শী কিং ছিলেন, যেটা বোঝা যায় তিনি হচ্ছে সুদূর চীনের সাথেও কিন্তু একটি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন, এবং তার সাথে বেশ ভালো সম্পর্ক ছিল, এবং হিউয়েনসাং হচ্ছে সেইগুলো তার বইয়ের মধ্যে লিখে গেছিলেন। ওকে, 1926 সালে একজন ফিল্ম ডাইরেক্টর ছিলেন, নাম হচ্ছে মোহন দয়ান ভাবানী। তিনি হচ্ছে সম্রাট হর্ষবর্ধনকে একটি মুভি ডাইরেক্ট করেছিলেন, নাম দিয়েছিলেন সম্রাট শিলাদিত্য। এই মুভিটি সাইলেন্ট মুভি ছিল, সেই সময়কার খুবই গুরুত্বপূর্ণ একটি ইতিহাসকে তারা দেখিয়েছিল এই সিনেমার মাধ্যমে। বর্তমানে এই ধরনের সিনেমা বানানো অনেক উচিত, আমার মনে হয় উচিত, কারণ বলিউড এবং হচ্ছে টলিউড, যাই হোক, বাংলা সিনেমা এবং হচ্ছে সাউথ ইন্ডিয়ান সিনেমা এখনো তারা সিনেমা করে চলেছে আমাদের পুরনো ইতিহাসকে নিয়ে। কিন্তু বলিউডকে জানি না কেন কি হচ্ছে, তারা বাবর আকবরকে নিয়ে প্রচুর সিনেমা করে, কিন্তু আমাদের যে প্রাচীন কাহিনী, অরিজিনাল যে আমাদের সত্যিকারের যে ভারতবর্ষের যে ইতিহাস, দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য, সম্রাট অশোক এবং সমুদ্রগুপ্ত, এদেরকে নিয়ে সিনেমা বানানো উচিত আমার মনে হয়। আগামী প্রজন্ম জানুক যে নালন্দা বিশ্ববিদ্যালয় কি ছিল, চাণক্য নীতি কি ছিল, আমাদের পুরনো রাজাদের যে সর্বধর্ম সহিষ্ণুতা, প্রত্যেক ধর্মের প্রতি যে তাদের একটি সহিষ্ণুতা, এবং কাউকে অন্য ধর্মে কনভার্ট করানো নয়, করে জোর জবরদস্তি কাউকে কোনো, প্রত্যেকটা স্কলারের প্রতি যে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা, এবং যে বিদেশ থেকে যে সমস্ত যারা ভারতবর্ষে আসতো ভ্রমণ করতে, তাদেরকেও কিভাবে গ্র্যান্ড অ্যাসেম্বলি দিয়ে শ্রদ্ধা জানানো হতো, এই সমস্ত আমাদের ভারতবর্ষের প্রাচীন ইতিহাস সম্পর্কে আগামী প্রজন্মকে জানানো উচিত, এবং এইভাবে কিন্তু পাঠ্যপুস্তকের মাধ্যমে রাখা উচিত এই সমস্ত টপিক, এবং হচ্ছে সিনেমার মাধ্যমে জানা উচিত। কারণ সিনেমার মাধ্যমে কি হয়, মানুষ বেশি কানেক্ট করতে পারে, নিজেদের বেশি কানেক্ট করতে পারেন। যেই তোমার কি বলে,
তরুণ প্রজন্মদের কিন্তু এইভাবেই তাদেরকে আমাদের পুরনো ইতিহাস সম্পর্কে জানানো যায় এবং উচিত, এটা করা উচিত, অবশ্যই উচিত। এবং যদি মনে করো বাংলা সিনেমাতে এই ধরনের টপিক কোনো মুভি হয়ও, দর্শকেরও উচিত সেই ব্যাপারে উৎসাহ দেওয়া, এবং যে যারা ফিল্ম ডাইরেক্টর রয়েছে এবং প্রডিউসার রয়েছে তারাও যে আরো বেশি বেশি উৎসাহ পায়। এটাই আমি বলবো যে আগামীতে যেন এই ধরনের সিনেমা মুভি আসে এবং আমরা এটা উৎসাহের সাথে সেটা দেখি। সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর আশা করি তুমি ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর তোমাদের মধ্যে শেয়ার করো, আর দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।